সারা বাংলাদেশের বারগুলোকে, আইনজীবী সমিতিগুলোকে যেই সংস্থা নিয়ন্ত্রণ করে, সেই সংস্থার রাতের অন্ধকারে নির্বাচনী তফসিলকে সিল মেরে দিয়ে, নির্বাচন বানচাল করে দিয়ে বিএনপি, জামাত, এনসিপি 3 দল মিলে সেখানে অ্যাডহক কমিটি করেছে এবং আইনের অপব্যাখ্যা দিয়েছে এবং তারা ভাগাভাগি করে দখল করে নিয়েছে একদম স্বৈরাচারী কায়দায়। এটা কি কুসুম কুসুম ভালোবাসা? এটা যদি আপনি যদি আমাকে এটা স্খলন করতে দেন, সেটা হলো যে যখন একজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিদ্বন্দ্বিতার মতো হলে নির্বাচনকে হত্যা করে, আমি বলি কেউ যদি মনে করেন যে আমি বুঝে শুনে আমি ঝগড়ায় মারামারিতে গেলাম না, ভাগাভাগি করলাম যে ঠিক আছে তুমি এই আমি এই, তারা যদি মেনে নেয়, এটাও কিন্তু সমঝোতাও কিন্তু গণতন্ত্র। এই জায়গাটা আমি তো প্রার্থী ছিলাম, এই জায়গাটা একটু আলোচনার জায়গা আছে, আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করব। আমি তো প্রার্থী ছিলাম, আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক আমন্ত্রণ সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। নতুন বাংলাদেশে আমরা দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলাপ করি। আমরা সত্য কথা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, একই সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরা মনে করি গণমাধ্যমের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আর এই আয়োজনে আমরা আলোচনা করবার চেষ্টা করি আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা যা থাকে সেই সব বিষয়গুলো নিয়ে। দেশ এবং দেশের মানুষের যেই স্বার্থ, সেই স্বার্থটাকে প্রাধান্য দিয়েই আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করি এবং আমাদের এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন, অর্থাৎ ন্যায় বিচার, মানবিক রাষ্ট্র গঠন, এই প্রত্যয় নিয়েই আমাদের এই পথ চলা। আপনারা আমাদেরকে যে মতামতগুলো পাঠান, সেই মতামতগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং আপনাদের অংশগ্রহণ আমাদের এই আয়োজনের প্রাণশক্তি। আমি জান্নাতুল কলি, নতুন বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকি। আজও আছি পুরো আয়োজন জুড়ে এবং আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন, পরিচয় করিয়ে দিতে চাই। ডান দিক থেকে আছেন নীলোফার চৌধুরী মনি, সংসদ সদস্য, সহ সম্পাদক বিএনপি, এবং সেই সাথে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমন্ত্রণ আপনাদের দুজনকে। দেশে বন্যা পরিস্থিতি নিয়ে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র নিশ্চয়ই নতুন করে বলবার কিছু নাই, কিন্তু এই রকম অবস্থা প্রতি বছর এই সময়ে ঘটে থাকে, এটা আসলে আমরা জানি। নীলোফার চৌধুরী মনি, আপনার মাধ্যমেই আলোচনা করবার শুরুটা আসলে করব। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বৈশ্বিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, বাজেট, বিরোধী দলের যে রাজনীতি, সব কিছু মিলে এক ধরনের কঠিন বা শক্ত সময় মোটামুটি বলা চলে পার করছে এই সরকার। এরই মধ্যে এক ধরনের আমরা আলোচনায় যা কিছু ছিল তার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর যেই ইচ্ছা বা যে স্বপ্ন, সেটা জনবান্ধব বলে সাধারণ মানুষ বিশ্বাস করতে চায়। এরই মধ্যে আমরা দেখলাম চট্টগ্রামে বন্যা মোকাবেলা সম্পর্কে নাহিদ ইসলাম বলেছেন সরকার আসলে তেমন কিছু করতে পারছেন না, কারণ সরকার এই পুরো জায়গাটাতে ফেল করছে, কারণ তাদের প্ল্যান নেই। একটু বলবেন বন্যায় দুর্গত মানুষের যে অবস্থা, আসলে সরকারের কোনো প্ল্যান আছে কি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সহ আলোচককে। দেখেন, এগুলো হলো হাস্যকর কথোপকথন। এই হাস্যকরটা আসলে বাংলাদেশের রাজনীতির যে একদম আতুর ঘরের, এটাই বোঝা যায় এখান থেকে। একটা সরকার 4 মাসে আসছে, ধরেন 4 মাসে প্রথম দিন থেকে বন্যার জন্য কাজ করা শুরু করলো। সমস্ত বাংলাদেশের প্ল্যানিং খুবই নাজুক, খুবই খারাপ। আপনার বৃষ্টি হলে টানা 2-3 ঘন্টা বৃষ্টি হলে শহর সব ডুবে যায়, বাংলাদেশের সব বড় বড় শহরগুলো। সেইখানে একটা সরকার 4 মাসে কি করতে পারবে? আপনি আমাকে বলেন। যে এই যে সরকারের উপর দিয়ে পৌঁছাতেও নাকি, হ্যাঁ, ত্রাণ সহায়তা পৌঁছাতেও সরকার ব্যর্থ হচ্ছে। ত্রাণ সহায়তা তো সরকারিভাবে যেভাবে পৌঁছায় ওইভাবেই পৌঁছাচ্ছে। বৃষ্টি হচ্ছে টানা, ত্রাণ সামগ্রী সেইভাবেই যাচ্ছে। এখন এই যে বন্যাটা, এই বন্যাটা কয়েক বছর যাবত এখানে হচ্ছে। সৃষ্ট বন্যা একরকম, কখনো কোথাও বাদ দেওয়াতে, আবার কোথাও পাশের দেশ থেকে এই ঢাল হিসেবে পানিটা ছুটে আসা এই সব কিছু মিলে বন্যাটা এটা হঠাৎ করে এরকম মানে হচ্ছে তা না, এটা বছর বছর হচ্ছে। 4 মাস বিএনপি সরকার ক্ষমতায় আসছে, 4 মাসে বছর বছর হলে এটা ঠিক করতেও তো 5-7 বছর লাগবে। কারণ একটা সিস্টেম, যে সিস্টেমের বাইরে শহর বানানো হচ্ছে, আপনার নগরায়ণ, ঢাকা সমস্ত পৃথিবীর সবচেয়ে ডার্টি এলাকা। তা আপনি একদিনে চাইলে এই সরকার কীভাবে ডার্টিতে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করবে আমাকে বলেন তো? যে দেশের প্রধানমন্ত্রী
ঈদের আনন্দ উল্লাস বাদ রেখে ঘন্টার পর ঘন্টা মানে বর্জ্য পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে থেকে করে, তারপরেও যদি তাকে নিয়ে দোষারোপ করা হয়, এটা আমি বলবো কাণ্ডজ্ঞানহীন কথা ছাড়া আর কিছুই না। জি, এটা ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, যে বিষয় নিয়ে আসলে আজকে আমরা কথা বলছি, আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমরা মোটামুটি বলা চলে যে হামের দুর্যোগের পর এখন বন্যার যে দুর্যোগ, এই জায়গাতে আসলে সবাই একত্রিত হয়েছে। হামি যে বিপর্যয় হয়েছে দেশের সাধারণ মানুষের, শিশুদের, মায়েদের, পরিবারের, তারপর যদি আমি বলি যে পুরো জাতি একসাথেই শোকে আহত, সেটা হচ্ছে এই বন্যা পরিস্থিতি। গত 3 দিনের পরিস্থিতি যদি বলি আরও ভয়াবহ হচ্ছে, সামনে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। কেমন দেখছেন সরকারের অবস্থান? দেখুন, এই জায়গায় শুরুতে আমার শ্রদ্ধেয় সহ-আলোচক শুভেচ্ছা এবং আপনাকে শুভেচ্ছা। মুনিয়াপার সাথে অনেকদিন ধরে এই সমস্ত বিষয়ে কথা বলি। দেখেন, আসলে একটা দেশপ্রেমিক অবস্থান থেকে বিষয়টাকে দেখা দরকার, এবং আমরা সকলেই খুব মর্মাহত, এবং বন্যায় যে প্রাণহানি হচ্ছে, মানুষের যে দুরবস্থা, এটা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। পরিস্থিতি তো সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে, এবং সরকারের সক্ষমতার ঘাটতিটাও দেখা যাচ্ছে। কিন্তু এই সমস্ত পরিস্থিতিতে হয় কি, যে সরকারি দল, বিরোধী দল মিলে একসাথে এই দুর্যোগকালীন সময়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর যে কাজ, যে কল, যে ইনিশিয়েটিভ, যেটা আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক ত্রাণ সংগ্রহের গল্পটা আমরা দেখেছিলাম, এবং কীভাবে বন্যার টাকা মেরে খেয়েছে সে সময়কার তথাকথিত মানে জুলাই যোদ্ধা দাবিদার সেই সমস্ত নেতারা, এবং যার অংশীদার, যার দায় তৎকালীন ইন্টারিম সরকারও এড়াতে পারে না। এদেরই প্রেতাত্মারাই কিন্তু এখন আবার একই ধরনের কাজ করছে। আজকে এই দেশের যে বন্যা, এটা তো আর নতুন কোনো সমস্যা না, এটা বহুকাল থেকে আমাদের দেশে আছে, এবং এই বন্যার চিত্র দেখিয়ে বহু সরকার বিদেশে ভিক্ষা করেছে, এবং যত বেশি বন্যা তত বেশি ভিক্ষা। এই ছিল আমাদের দেশের পরিচয়। এই দেশটা যে একটা ধনী দেশ হতে পারে, এই দেশটা যে একটা আধুনিক রাষ্ট্র হতে পারে, এই চিন্তাটা স্বৈর শাসকরা কোনোদিনই করেনি। আমাদের দেশের যে বন্যাটা, যে পরিস্থিতি, এই বন্যার ব্যাপারে বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, সকল সরকার মিলে কিন্তু একটা প্ল্যান ছিল, যেটাকে বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার 2100 সাল পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার আওতায় আপনার এই বন্যা মোকাবেলার ব্যাপারটি থাকে, এবং সেই দীর্ঘমেয়াদী ব্যাপারের চেয়ে বড় ব্যাপার যেটি, সেটি হলো এই প্ল্যানের আওতাতেই একটা বড় জায়গা হলো সিটির প্ল্যান। আমাদের ঢাকা শহরে যদি আপনি দেখেন, ঢাকা শহর এখন অনেকে ঠাট্টা করে বলে নৌকাই ভরসা, যে নৌকা মার্কায় নির্বাচনে অংশ নিতে পারে না। এখন ঠাট্টা করে মানুষ বলে যে এমন পানি হয়ে গিয়েছে, গাড়ি পানির নিচে ডুবে যায়, রিক্সা ডুবে যায়, অতএব নৌকাতেই চলতে হবে। নেগেটিভলি তারা নৌকা এখানে বলছে। এটাতেও সরকারের যে উদ্যোগ, যে এই জায়গাটাকে অ্যাড্রেস করা, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে পারতেন, দিয়ে বলতে পারতেন যে ঢাকা সিটি পানিতে ডুবে আছে, সারা দেশে এই অবস্থা। এই অবস্থায় জাতির সামনে আমাদের দিক থেকে আপিল হলো এটা, আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করুন, এবং এইভাবে আমরা পরিস্থিতিটা মোকাবেলা করতে চাই। বিশেষজ্ঞদের মতামত নিতে পারতেন। হ্যাঁ, কিন্তু একদম 48 ঘন্টার মধ্যেই কিন্তু অবস্থার পরিবর্তন ঘটলো, বন্যা হয় একদম এভাবেই বিপদ সীমার উপরে উঠে যায়। আবহাওয়া অধিদপ্তর থেকে এক ধরনের পূর্বাভাসও ছিল টানা ভারী বর্ষণের। দেখেন, পূর্বাভাস তো থাকেই, কারণ আষাঢ় মাসে বৃষ্টি হবে না কেন? হ্যাঁ, প্রকৃতি তো আষাঢ় মাসকে তৈরি করেছেই হলো সেভাবে, প্রকৃতি তো জ্যৈষ্ঠ মাস তৈরি করেছে সেভাবেই। আষাঢ় শ্রাবণ
মানে কি বর্ষণ পরিষ্কার। কিন্তু যেটা আসলে বলবার চেষ্টা করছিলাম, দেশের বিভিন্ন জায়গার সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, এই একটা ইম্প্যাক্ট তো এসে পড়বে শহুরে মানুষের জীবনে, অর্থাৎ পুরো দেশেই যদি বলি একটা ইম্প্যাক্ট পড়বে। বিভিন্ন ধরনের যানবাহন যদি বন্ধ হয়ে যায়, রাস্তায় চলাচল যদি মানুষের বন্ধ হয়ে যায়, যারা আসলে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বাজার পরিস্থিতিও নিশ্চয়ই পরিবর্তন ঘটবে। এই পুরো বিষয়টা আসলে সামাল দেওয়া আর প্ল্যানটা কখন থেকে করা জরুরি, সেই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইবো। তার আগে আসলে যেটা জানতে চাই, নীলোফার চৌধুরী মনে একটু আপনি বলবেন কি, যে যখনই আসলে দেশ কোনো সংকটে থাকে বা অস্থিরতার দিকে যায়, বিরোধী দলে যারা থাকে তাদেরকে আমরা দেখি যে সংকটে সহায়তার জায়গায় আসলে কতখানি আসে সেটা যেমন এক ধরনের প্রশ্ন, সরকারে যে থাকে তাকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা বা অসহযোগিতা তৈরি করা একটা বিরোধী দলের টেন্ডেন্সি থাকে কিনা, এটা আপনি জানতে চাইবেন, নাকি আসলেই সরকারের কোনো দুর্বলতা আছে? কারণ এই যে এতগুলি কথা আসলে বলছে গণমাধ্যমের সঙ্গে যারা বিরোধী দলের পক্ষ থেকে বলছে, সবই কি নিছক? দেখেন, এই যে গুণীজনরা কিছু কথা বলে না, যে কারো ঘর পোড়া যায়, কেউ ঘর পোড়ায় আলু পোড়া খায়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি দল আর বিরোধী দলের অবস্থাটা এরকম, তারা বরাবরই আলু পোড়া খাওয়ার জন্য তারা মুখিয়ে থাকে। তো এটা কিন্তু জনগণ জানে, সাধারণ জনগণ কিন্তু এটা যে জানে না তা না, জানে, এবং ওইভাবেই জনগণ হিসেব করে। হিসেবের জায়গায় আপনার বন্যার পানি আসবে, বন্যা আসবে, বৃষ্টি, ওই যে যেটা বললেন ভাই তারেক ভাই, যে বর্ষাকালে বর্ষা হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আজকের পত্রিকায় দেখলাম যে 1 মাসের বর্ষাটা 75% হয়ে গেছে। যখন 1 মাসের বর্ষাটা 75% যখন 2 দিনে 3 দিনে ভারী বর্ষণে হয়ে যায়, তখন সাধারণ মানুষের জন্য একটু সমস্যা হয়, এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতার মধ্যে বিরোধী দল কোথায় আসবে, কাজ করবে, এবং যেটা সত্য সেটা বলুক, আমার তো কোনো দুঃখ নাই। যেটা সমালোচনা করার মতো, 2 বছরের 4 বছরের সরকার হতো, বিরোধী দল যদি অনেক দিন সংসদে তুলতো যে এই যে বর্ষাকাল আসছে, 6 মাস পরে বর্ষাকাল আসবে, এখন থেকেই কাজ করা হোক, রাস্তাঘাটগুলো কাজ করা হোক, রাস্তাঘাটে মাটি ফালানো হোক, আরও উঁচু করা হোক। আপনার যে অবস্থাটা করেছে, পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা না হয়, আপনার উঁচু করলেও তো শুধু লাভ হবে না, কারণ এই পানিটা তো কোথাও না কোথাও জমে থাকবে। সো নিষ্কাশনের জন্য যে সময় প্রয়োজন বা যে কাজগুলো করতে হবে, সেই বিরোধী দল দুষতে পারে সরকারকে যে আমরা মনে করে দিয়েছিলাম, তারা করে নাই। দেশটা কিন্তু একা সরকারের না, বিরোধী দলেরও, বরং বিরোধী দল বেশি দেশটা একা সরকারের। কারণ আজকেই সংসদে আখতার হোসেন বলেছেন বিএনপি একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। এটা তারা বলতেই পারেন, তারা তো এটা বলবেনই। একদলীয় প্রতিষ্ঠা করতে চায় বলেই তো সরকারি দলের এমপি, সিনিয়র এমপিরা যতক্ষণ বক্তব্য রাখেন, বিরোধী দলেরাও ততক্ষণ বক্তব্য রাখেন। সরকারি দলকে তারপরেও বলা হয় যে ঠিক আছে, এর মধ্যে বলবা, বিরোধী দলের কোনো রকম আপনার এমবার্গো নাই, যা খুশি তাই বলছে। এই যা খুশির মধ্যে এটাও বলছে, কারণ আমি কখনোই দেখিনি এই বাংলাদেশে নন স্টপ আনলিমিটেড বক্তব্য বিরোধী দল দেয়। এই বাংলাদেশের এই আপনার সংসদ আনলিমিটেড বক্তব্য দিচ্ছে, তারপরেও যখন বলে যে সরকারি দল এককভাবে ক্ষমতা দখল করে আছে বা আরও খারাপভাবে কথা বলে, তখন তারা বলতে পারে। এটা তারা বলার জন্য আমি বলবো যে এটা রাজনৈতিক কথা। তার মানে আপনি কি তাহলে এটা বলতে চাচ্ছেন যে বন্যা মোকাবেলায় এমপি মন্ত্রী যারা আছেন, বিশেষ করে চট্টগ্রামে, তারা আসলে প্রশাসন সহ উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন? দেখেন, এটা তো হঠাৎ এই জায়গাটায়, এখানে চাইলেই এই টনকে টন পানি আরেকখানে ঘাড়ে তুলে ফেলতে পারবে না। বলতে পারেন এই সময়টায় তাদের কেউ যাতে, একটা প্রাণী যাতে না মারা যায়, কোনো রকম সমস্যা যাতে না হয়, একটা নিরাপদ জায়গায় তাদেরকে আনা এবং তাদের খাবারের ব্যবস্থা করা, তাদের অন্যান্য সমস্যাগুলো, মানে বেসিক সমস্যাগুলো নিরসন করা। এই কাজটা যদি না করতে পারে, তাহলে ওনাদের দুষতে পারে। বন্যা এই জায়গাটায় এটা লেন্দি কাজ। এটা আপনার পঞ্চবার্ষিকী বা মিনিমাম তৃতীয় বার্ষিকী, বেশি দশম বার্ষিকী, এই পরিকল্পনার কাজ, যাতে বন্যার পানিটা আটকে না থাকে। ধরেন আপনি হাওরে পানি আটকে থাকতো না, বন্যা হতো, কিন্তু এখন যখন হাওরের মধ্যে দিয়ে, এর আগের সরকার, ফ্যাসিস্ট সরকার যখন বাদ দিয়ে ফেলেছে, বাদ দিয়ে রাস্তা দিয়েছে, করেছে, তখন কিন্তু হাওরটাকে একদম এক ধরনের বাদ দিয়েছে। হাওর বেঁধে রাখার জিনিস না, আপনি যখন বাদ দিবেন তখন কিন্তু সৃষ্ট বন্যা হতে পারে। সেই বন্যাটা কিন্তু হাওরের আশেপাশে
সিলেটে আগে কখনো ওরকম বন্যা হয় নাই, এই কয়েক বছর যাবত যত বন্যা হয়। তো এই জায়গাগুলো এটার জন্য আবার আপনার এত হাজার হাজার কোটি টাকা খরচ করে যে রাস্তা বানিয়েছে বালির উপর দিয়ে, সেই হাজার হাজার কোটি টাকা সরিয়ে আপনি ভেঙে ফেললে তো এটার সমাধান করবে না, হয়তো বা সমাধানের বিকল্প কোনো রাস্তা বের করবে। এই জিনিসগুলো আমি মনে করি সরকারের সাথে বিরোধী দল, দেশের বুদ্ধিজীবী মহল, বিভিন্ন আপনার এই বিশেষজ্ঞ মহল দিয়ে কাজ করানো উচিত। এটার জন্য যে সময়টার দরকার সেটার সঙ্গে সরকারের সঙ্গে তারা কথা বলতে পারে, সংসদে তারা তুলতে পারে। কই এই বন্যার মধ্যে যে আজকে সংসদ গেল, আমি তো সংসদ থেকেই আসলাম, এই ধরনের কথা তো তারা বলে নাই। আচ্ছা, তাহলে কি আপনি বলতে চান যে মাঠের একটা রাজনীতি আলাদা, আবার সংসদে একটা আলাদা রাজনীতি করতে চাই বিএনপি? শোনেন, সংসদে পয়েন্ট অফ অর্ডারের একটা কাজ থাকে। যে কোনো ক্রাইসিসে বাংলাদেশের পয়েন্ট অফ অর্ডারে মাননীয় সংসদ সদস্যরা কথা বলতে পারে, তাতে তো কথা বলার কোনো নিষেধাজ্ঞা নাই। পয়েন্ট অফ অর্ডারে সাম্প্রতিক বিষয়ের উপর, সমসাময়িক প্রবলেমের উপর, তাহলে তারা বলতে পারতো। তারা বাইরে দেখালো, লুক দেখানোর জন্য তারা গেল বন্যার রাস্তা দিয়ে, হেঁটে গেল কোমর পানির উপর দিয়ে, হেঁটে যাওয়াটা দোষের কিছু না, কিন্তু সেটার জন্য তারা ক্রেডিট নিয়ে সরকারের উপর ডিসক্রেডিট ছেড়ে দিবে, এটা হতে পারে না। জি জি, ধন্যবাদ আপনাকে। ভাসান তারিক চৌধুরী, যেই কথা আসলে আমরা বলবার চেষ্টা করছিলাম যে যখন দেশে কোনো সংকট হয় আমরা দেখি যে দুই ভাগে ভাগ হয়ে যেতে দেখি। এই সময় আসলে দেশের মানুষের জন্য কি করণীয়? একই সাথে যে প্রশ্ন আগে আপনার কাছে করেছিলাম যে এইটার তো ইম্প্যাক্ট আসলে এখনই, এই দুর্ভোগ তো আসলে পানি নেমে যাবার পর আসল চিত্রটা দেখা যাবে, আসল দুর্ভোগটা শুরু হবে। সেই সময় নিয়ে এখন থেকেই আসলে সরকারের সচেতন হওয়া উচিত কিনা, বা কি কি করা যেতে পারে? আপনি একজন অভিজ্ঞ মানুষ, লম্বা সময় ধরে নানা বিষয়ে আপনি দেখেছেন। দেখুন, আমি তো আর বন্যা বিশেষজ্ঞ নই, আমি পেশায় একজন আইনজীবী। তবে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আমি যেটা বলতে পারি, এবং বন্যার একজন ভিকটিমও আমি, সেই জায়গা থেকেই বললাম। আমি তো ধরেন এই ঢাকা শহরে আমার যখন আমি চলাফেরা করি, আমি রাস্তায় যখন পানিবন্দী মানুষগুলোকে দেখি, যারা এই ডুবন্ত রাস্তায় বাড়ি ফিরতে পারছেন না, দিনের শেষে অফিস থেকে কারখানা থেকে ফিরতে পারছেন না, আমি তাদের দিকে তাকাই। আমি তো তাকাই সেই গার্মেন্টস নারী শ্রমিকদের দিকে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকে যানবাহনের অপেক্ষায় ঘরে ফেরার জন্য কাজ শেষে। আমি তো তাকিয়ে থাকি হাসপাতালগামী রোগীদের দিকে, যারা হাসপাতালে যেতে পারছেন না। এই জায়গার তো কোনো পলিটিক্যাল ব্যানার নেই, এই যে ক্রাইসিসটার, এটার তো কোনো পলিটিক্যাল ব্যানার নেই। এখানে তো রাজনৈতিক বা দলীয় ব্যাপার আসতে পারে না। এখানে আসবে একটাই কথা, সেটা হলো মানবতা, আর্তমানবতার পাশে দাঁড়ানো। আমরা দেখতে পাচ্ছি যে আর্তমানবতার পাশে দাঁড়ানোর যে মূল্যবোধ, সেটা যেন ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। বরং এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়, ব্যাপক অস্থিরতা। আমি জানি না এই অস্থিরতা আগের চেয়ে কেন বেড়েছে মনস্তাত্ত্বিক ক্ষেত্রে, কিন্তু আমি তারপরেও বলবো যে এই বন্যার পেছনে, বন্যার ভেতরে, বন্যার বাহিরে একটা বড় রাজনৈতিক ব্যাপার রয়ে গিয়েছে। জি, আজকেই বিএনপি নেতা রিজভী আহমেদ বলেছেন যে বিগত সরকারের আমলে দুর্নীতি এবং অনিয়ম, একই সাথে অপরিকল্পিত নানা রকম সিদ্ধান্তের কারণে বন্যা পরিস্থিতি এবার এই দিকে এসেছে। আর মানেটা হলো এই যে আপনি যেটি বললেন যে এই বর্তমান সরকার যদি মনে করে যে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর উপরে দায় দিয়ে তার বর্তমান ব্যর্থতাকে তিনি আড়াল করতে পারবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আবার বিরোধী দল তারা যদি ভাবে যে সরকারের উপরে দায় দিয়ে তারা খুব বিখ্যাত হয়ে যাবেন, জনগণের কাছে খুব প্রিয় হয়ে যাবেন, তাহলেও তারা ভুল করবে। আসলে গোটা ব্যাপারটাকে সামগ্রিকভাবে দেখা দরকার। ইংরেজিতে একটা কথা আছে যে সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য কি। তো আমাদেরকে এখানে এমপ্যাথেটিক হতে হবে, অর্থাৎ এমনভাবে সমস্যাটা বুঝতে হবে যেন আপনি নিজেই এই সমস্যার মধ্যে আছেন। আজকে আপনি দেখেন যে এই সমস্যার একটা সর্বব্যাপী কারণ রয়েছে। কারণটা কি? কারণটা হলো এই যে এটার একটা শ্রেণী চরিত্র রয়েছে বন্যা সমস্যার, এবং রাজনৈতিক শ্রেণী চরিত্র। সেটা কি? যারা ঢাকা সহ সারা দেশে অন্যায়ভাবে, অবৈধভাবে নদী, খাল, জলাশয় ইত্যাদি বেআইনিভাবে দখল করে
তাদের দলের নাম কি? তাদের দল কিন্তু একটাই, পলিটিক্যালি তাদের দলের নাম হলো সরকারি দল। যখন যেই সরকার ক্ষমতায় থাকবে তারা একেবারে পিচ্ছিল মাছের মতো তারা ধীরে 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 সেই সরকারের মধ্যে জায়গা করে নেয়। এবং আপনি আজকে বাংলাদেশে এখনো পর্যন্ত কেন একটা বিচার বিভাগীয় ইনকোয়ারি কমিটি হলো না, যে কারা কারা এই ঢাকা শহরে, এই চট্টগ্রামে, এই রাজশাহীতে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে খাল, বিল, নদী, জলাশয় দখল করে বন্যার কারণ সৃষ্টি করেছে। যদি আমরা এই শ্বেতপত্রটা পার্লামেন্টে আপাদের মাধ্যমে পেতাম, মনি আপা যদি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলতো যে মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে এই অবৈধ খাল, বিল, নদী, নালা দখলকারীদের একটা তালিকা চাই সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, তাহলে জাতি জানতে পারতো বন্যার কারণে পলিটিক্যাল কালপ্রিট কারা। জি, এই কাজগুলো কিন্তু কখনোই হয় না। সরকার তো আসলে কিছু উদ্যোগ নিয়েছে খাল খনন সম্পর্কে, সেটা নিয়েও আসলে খনন করলে তো হবে না। আপনি কার খাল খনন করবেন? এক খাল কি 5 বার খনন করবেন? যে খালগুলো ঢাকা শহরে বিশেষজ্ঞদের হিসাব মতে 119টি খাল ছিল, আপনি আমাকে গুনে গুনে দেখান তো 119টি খাল ঢাকা শহরে আছে কিনা। যে খালের পানি বুড়িগঙ্গায়, যেহেতু বুড়িগঙ্গাটা যে ভরাট হয়ে গেল, সেই বুড়িগঙ্গার যদি আপনি গভীরতা না বাড়ান, পানিটা যাবে কোথায়? জি, ধন্যবাদ। আপনি ঢাকা শহরের এই পলিথিন উদ্ধারের জন্য আপনি কেন চীন দেশের বিশেষজ্ঞদেরকে ডেকে আনেন না? জি জি, ধন্যবাদ। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে। আর দর্শক, আপনারা নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন, বিরতির পর ফিরছি আবারও, থাকুন সঙ্গে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আলোচনার জন্য আছেন নীলুফার চৌধুরী মনি, আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। নীলুফার চৌধুরী মনি, রাজনীতির অবস্থা আসলে কেমন যাচ্ছে সেটা নিয়ে এক ধরনের সংশয় প্রতিদিনই নতুন করে তৈরি হয়। বিরোধী দলের কথা তো আপনি বললেন যে সব কথা আসলে কান দেবার প্রয়োজন নেই, কিন্তু এই সরকার গঠন হবার পর থেকেই আমরা শুনতে পাচ্ছি যে আসলে এই সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা, এটা নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চারিদিকে হচ্ছে। এই সকলগুলোর মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো। তিনি বলেছেন যে যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের পতন আমরা করব এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, আওয়ামী লীগের খুনিদেরকে ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব। এই আলোচনা আসলে নতুন নয়, এটা কিন্তু ওনারা টানাই বলে আসছেন। এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে কিনা বাংলাদেশে? আমি নামটা বলতেও চাই না। এই নামটা সমস্ত বাংলাদেশের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানে যে কি বলতে পারে আর কি পারে না। বিএনপি তো বলেন নাই যে বাস্তবায়ন করবে না, তার আগে তো আসামিকে হাতে পেতে হবে। তাদের যে সরকার ছিল 18 মাস, সে 18 মাস তারা কি করেছে? আসামিকে আনতে পারে নাই কেন? এখন আসামি নিজেই বলতেছে যে আসবে, আসার পরে আসামি আসুক, তারপরে দেখুক তারা কি মানে বিচার কতটা হয় না হয়। আর নইলে তারা যা আসামিটাকে এনে দেওয়ার ব্যবস্থা করুক। সরকার টু সরকার আলোচনা করতে পারে, একটা দেশ টু দেশ। সেই দেশ যদি আসামিকে না দেয়, সেইখানে আরেকটা দেশের সঙ্গে জবরদস্তিটা করতে পারে না। আমার ন্যায্য হিস্সায় আমি তাদের সাথে পাইনি, আমার ফারাক্কার পানি আমি পাইনি, আমার তিস্তা পানি আমি পাইনি, আমার কত কিছুই আমার সমস্যা, যেটা কাঁটাতারের বেড়া দেওয়ার কথা না সেটা দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলতে পারে না। উনি আসামির বাস্তবায়ন, যে ফাঁসি অথবা যাবজ্জীবনের আনতে তো হবে আসামি, মুখ দিয়ে বললে তো হবে না। এটা তো এমন না যে ছেলের হাতের মোয়া চাইলেই পাওয়া যায়। সেটার জন্য কি কাজটা তারা করেছে? নিজেদের আখের গোছানো ছাড়া তাদের কাজ করতে হবে। তারা এত কিছু বিএনপির সকাল বিকাল থ্রেটের উপরে রাখতে পারে, তো তারা এই কাজগুলো করতে পারে না। এইটা তো শুধু বিএনপির কাজ না, সরকারের যেটা কাজ সরকার সেটা করছে। দেশ টু দেশ কথা বলা, সেটাই হচ্ছে সরকারের কাজ। তো এর আগে তাদের সরকার ছিল, তো কথা বলেন নাই কেন? বিএনপির পক্ষ থেকে কি কি আলোচনা করা হয়েছে এই বিষয়ে? আপনি বিএনপির তো এটা তো চিঠি চালাচালি, এটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে যে আসামিকে তারা কিভাবে ফেরত দিবে। তারা আবার বলেছে এর আগেই যে এই আসামিকে নিয়ে তাকে যে ফাঁসি দেওয়া হবে না বা কিছু সিরিয়াস কিছু করা হবে না, এর নিশ্চয়তা কি? যদি এরকম হয় তাহলে তারা দিবে না। তো যখন যাদের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, তারপরেও তারা সেই আসামিকে দিতে রাজি হচ্ছে না, আপনার বুঝতে হবে যে তাদের ইন্টারেস্ট কতটা প্রখর। সেইখানে আমরা আশাবাদী যে সরকার টু সরকার আলোচনা করে একটা পর্যায়ে আসবে। জি,
জি, ধন্যবাদ আপনাকে। হাসান তারেক চৌধুরী, যেটা আসলে আমরা বলছিলাম নীলুফার চৌধুরী মনির সঙ্গে, যে এক ধরনের তরুণদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা এখনও দেখতে পারি, আর সরকারের বিরুদ্ধে সহসাই এক ধরনের স্লোগান তারা দিয়ে থাকে যে এই সরকারকে আসলে নানা রকম জুলাইয়ের যেই চিন্তা চেতনা, সেই চেতনা বাস্তবায়ন না হলে সরকার থাকবে না। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই অবস্থান, সেই জায়গা থেকে তারা এক ধরনের হুমকি দেন। মাঠে এক রকমের আমরা দেখি যে তপ্ত অবস্থা বিরাজ করে প্রায়। এই কথাগুলোকে বা এই বক্তৃতাগুলোকে আপনি হুমকি স্বরূপ দেখেন কিনা সরকারের জন্য? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন। সেটি হলো, আপনাকে একটু সংশোধনী দেই। তরুণদের ক্ষোভ আপনি বলছেন, বাংলাদেশের সকল তরুণ না, কতিপয় তরুণ যারা এনসিপির রাজনীতির সাথে জড়িত এবং জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত, সেই তরুণদের কথা সম্ভবত, আমি যদি ভুল না বুঝে থাকি, আপনি মিন করেছেন। কিন্তু যারা একটা বাংলাদেশ চেয়েছিল, এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশটি সিঙ্গাপুরের মতো হবে, যে বাংলাদেশটি সুইজারল্যান্ডের মতো হবে, যে বাংলাদেশটি ইংল্যান্ডের মতো হবে, এই তরুণরাই তো সেই কথা বলেছিল, এরাই তো চেয়েছিল। এরা তো সেই জায়গায় নাই। এরা তো জামাত ইসলামের শার্টের নিচে ঢুকে গিয়েছে। যারা নারী সংস্কার কমিশনের যে সুপারিশ, আপনি যদি সংস্কার বলেন, যাদের কথা আপনি বললেন, তাদের মুখে কি একদিনও শুনেছেন যে শিরিন হককে করে আপনার যে নারী সংস্কার কমিশন হয়েছিল, সেখানে যে কতগুলো সুপারিশ ছিল, যে অভিন্ন পারিবারিক আইন এবং নারীর প্রতি সহিংসতা রোধে স্থায়ী স্বাধীন নারী কমিশন, সেই আলোচনাগুলো কোথায়? তাদের মুখে কোনোদিন শুনেছেন? সেই তরুণদের মুখে এই আলোচনা তারা করবে না, কারণ তারা প্রমাণ করেছে যে জামায়াতে ইসলামীর মুনাফিকি রাজনীতির পার্টনার হয়ে গিয়েছে তারা। তাদের আলাদা কোনো ভয়েস আর এখন নাই, আলাদা ভয়েস তারা দিতে পারছে না। বলে এসেছেন যে শুধু তাদের এই জোটটা শুধুই নির্বাচনী জোট, আদর্শ। তাহলে কোথায় পার্লামেন্টে সেই ভয়েসটা কোথায়? পার্লামেন্টে কি আমি শুনিনি, আপনি কি শুনেছেন যে নারী সংস্কার কমিশন নিয়ে তারা ফোর্স করেছে যে না, এইটা আবার এই সুপারিশগুলো পার্লামেন্টে উত্থাপিত হোক, আলোচনা হোক? অভিন্ন পারিবারিক আইনের কথা কি তারা পার্লামেন্টে বলেছে? বলে নাই। তো সুতরাং আজকে যে তারুণ্যের সাথে প্রতারণা করা হয়েছিল, যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল, বৈষম্য অনেক রকমের হয়, তার মধ্যে একটা বড় বৈষম্য নারী পুরুষের বৈষম্য, তার মধ্যে একটা বড় বৈষম্য ধর্মীয় বৈষম্য, তার মধ্যে একটা বড় বৈষম্য পাহাড়ি বাঙালি বৈষম্য, তার মধ্যে আরও একটি বড় বৈষম্য, সবার চেয়ে বড় বৈষম্য, সেটা হলো অর্থনৈতিক বৈষম্য, ধনী আর গরিবের যে ব্যবধান। তো বৈষম্যের তো নানান ক্যাটাগরি আছে। এই বৈষম্য বিলের উপরে আলাপটা কোথায়? এই ন্যারেটিভ কি বাতিল হয়ে গিয়েছে? সেটা কি পার্লামেন্টে আলোচনা হতে পারে না? সে আলাপের মধ্যে নাই। বরং সরকারি দলের সাথে ভিতরে এক ধরনের গরম গরম শব্দবোমা ছেড়ে সরকারের সাথে মিলে মিশে কিভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করা যায়, সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। এবং যে কথাগুলো এখন বলছেন, সেগুলো এমপি না হতে পারার ক্ষোভ, মন্ত্রী না হতে পারার ক্ষোভ, বঞ্চনার ক্ষোভ থেকে এক ধরনের চিৎকার তারা করছেন। কিন্তু মানুষের পাশে সরকার বোঝে না। এই যে আপনি বললেন যে কুসুম কুসুম সম্পর্ক তারা রাখছে, এই আচরণের বিশ্লেষণ কি সরকারের কাছে নেই? সরকারের তো হানিমুনই কাটছে না বলে মনে হচ্ছে। মানে এক ধরনের বিস্ময়ের ঘোরের মধ্যে তারা আছেন। আপনি দেখেন যে, আমি আপনাকে পুরনো কথা বলি, যে যেদিন পার্লামেন্টে জাতীয় সঙ্গীতকে অপমান করা হলো, সেদিন সরকারি দলের এমপি তো একজন আসেন এখানে, তিনি তখন ছিলেন না, কিন্তু যারা ছিলেন সংসদে, একজন সংসদ নেতা ছিলেন, একজন প্রিজাইড করছিলেন, অনেক সিনিয়র নেতারা ছিলেন, সরকারি দলের এমপিরা ছিলেন, তাদের কি দায়িত্ব হওয়া উচিত ছিল? এই যে কুসুম কুসুম ভালোবাসা, এই কুসুম কুসুম ভালোবাসার ফল তো খুব ভয়াবহ হতে পারে। এরকম কুসুম কুসুম ভালোবাসা যারা অতীতে করেছে, তারা কিন্তু ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। জনগণের প্রতি যে অঙ্গীকার ছিল, এই দেশের মেজরিটি গরিব মেহনতি মানুষের প্রতি, ওই কারখানার শ্রমিকের প্রতি, মাঠের কৃষকের প্রতি যে অঙ্গীকার ছিল, যে সহিংসতার শিকার নারীর প্রতি যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকার পার্লামেন্টে কোথায়? সে অঙ্গীকার কিন্তু পার্লামেন্টে দেখা যাচ্ছে। আমরা রামিসা নিয়ে অনেক কথা বলেছি। নারী সংস্কার কমিশনে তো কথা হয়েছিল যে স্বাধীন কমিশন হবে নারীদের জন্য, যাতে এই বাংলার মাটিতে আর কোনোদিন নারীর প্রতি সহিংসতা না হয়। সে আলাপটা কোথায়?
এবং অভিন্ন পারিবারিক আইন, সেডো সনদের যে 2টি ধারা বাংলাদেশ রিজার্ভ করে রেখেছে, সিল মেরে রেখেছে, সেটিকে খুলে ফেলা, সেই আলাপ তো তরুণদের মুখে শুনি না। আজকে যে দলীয় নিয়োগ হচ্ছে সে আলাপ তো নাই। আমরা একটু সরকারের দলের পক্ষ থেকে শুনতে চাই এই কথাগুলির ব্যাখ্যা। নীলুফার চৌধুরী মনি, একটু বলবেন আপনি। নানা রকম অভিযোগ তো আপনি শুনলেন, সরকারের আসলে এই কুসুম সম্পর্ক ওনার মতো করে বললেন যে জামাত বা যে বিরোধী দল সরকারের 2 মাস বয়সে সরকারকে বলে পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় সরকার, সেখানে তাদের সঙ্গে কুসুম ভালোবাসা থাকে? আপনি বলেন। যাদের নিয়ে সংসদে আলোচনা হয়, এক পক্ষ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি, আরেক পক্ষ হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি, সেখানে কিভাবে কুসুম ভালোবাসা থাকে আমি বুঝি না। আমার তারিক ভাই ভালো করে এটা বলতে পারবে। কারণ আপনার বেসিকের মধ্যে যেখানে যোজন দূরত্ব, সেখানে আপনার কুসুম ভালোবাসা কোথায় থাকে? উনি বলতে পারতেন যে নতুন এখানে 99% ওই পাশে বিরোধী দলে 99% নতুন এমপি, এবং আপনি জানেন না ওখানে প্রায় 12 জনেরও অধিক মনে হয় ইউনিয়ন পরিষদের কমিশনার মেম্বার ছিল, তারা এমপি হয়েছে। তাহলে আপনি মনে করেন যে যাদের কি হওয়ার কথা তারা এমপি হয়েছে, তারা ওইখানের পরিবেশটা বুঝতেও তো তাদের 1 বছর লাগবে। তো তারা পরিবেশ না বুঝতে পারার জন্য ওইখানে তারা কিন্তু চুপ করেই থাকে। এটা তাদের জন্য আমি পজিটিভ বলছি, কারণ ভুলভাল বলার চেয়ে চুপচাপ থেকে বললেই শিখে বলা অনেক ভালো। তার মানে কি আপনি বলতে চাইছেন যে মাঠে যেহেতু এই জবাবদিহিতার জায়গাটা নেই, মাঠটা তো তারা চিনে, মাঠে তো তারা এই ধরনের কথা বললে তারা অভ্যস্ত, এবং তারা যা বলে তা করে না, যা করে তা বলে না। মাঠটা তো তাদের এরকম, এটা আজকে থেকে না, এটা স্বাধীনতা যুদ্ধেরও আগে থেকে। তারা যখন যেটা ধারণ করে সেটা এই দেশের মানুষের মঙ্গলের জন্য না। তো সেটা তো ওইখানে সংসদে গিয়ে বসতে, সংসদের কিছু নর্ম আছে, সেই নর্মের মধ্যে আপনাকে যেতে হবে। সেই নর্মটুক শিখতে তাদের টাইম লাগলে তাদের ব্যাপার, সেটার জন্য তো এখানে কুসুম ভালোবাসা। এটা ছাড়াও আরো বেশ কিছু অভিযোগ না, আসলে আপা তো উদাহরণ জানতে চেয়েছে। আমি এখন একটা করে যদি তালিকা দিতে থাকি, তালিকা অনেক লম্বা হয়ে যাবে। শুনি আমরা উদাহরণ। যেমন ধরেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলো বার কাউন্সিল। সারা বাংলাদেশের বারগুলোকে, আইনজীবী সমিতিগুলোকে যেই সংস্থা নিয়ন্ত্রণ করে, সেই সংস্থার রাতের অন্ধকারে নির্বাচনী তফসিলকে সিল মেরে দিয়ে, নির্বাচন বানচাল করে দিয়ে বিএনপি, জামাত, এনসিপি 3 দল মিলে সেখানে অ্যাডহক কমিটি করেছে এবং আইনের অপব্যাখ্যা দিয়েছে, এবং তারা ভাগাভাগি করে দখল করে নিয়েছে একদম স্বৈরাচারী কায়দায়। এটা কি কুসুম ভালোবাসা? এটা যদি আপনি যদি আমাকে এটার স্মরণ করতে দেন, সেটা হলো যে যখন একজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিদ্বন্দ্বিতার মতো হলে কেউ যদি মনে করেন যে আমি বুঝে শুনে আমি ঝগড়ায় মারামারিতে গেলাম না, ভাগাভাগি করলাম, যে ঠিক আছে তুমি এই আমি এই, তারা যদি মেনে নেয়, এটাও কিন্তু সমঝোতাও কিন্তু গণতন্ত্র। এই জায়গাটা আমি তো প্রার্থী ছিলাম, এই জায়গাটা একটু আলোচনার জায়গা আছে, আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করব। আমি তো প্রার্থী ছিলাম, হাসান চৌধুরী, আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আমরা ছোট্ট বিরতি থেকে ফিরে দর্শক নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ আলোচনার যেই অংশে ছিলাম সেখানে আবার ফেরত যেতে চাই। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, যেই আলোচনায় আপনি আসলে ছিলেন, সরকারের সঙ্গে বিরোধী দলের যে সম্পর্ক এবং তার যে ফিরিস্তি অর্থাৎ পয়েন্টগুলো আপনি তুলে ধরবার চেষ্টা করছিলেন, বিরতির কারণে আমাদেরকে আলোচনায়। ধন্যবাদ আপনাকে। দেখেন, জাতীয় স্বার্থ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। জাতীয় স্বার্থে সরকারি দল তার মতো করে কথা বলবে, বিরোধী দল জাতীয় স্বার্থ লঙ্ঘিত হলে সেই জায়গায় সে প্রতিবাদ করবে, পার্লামেন্টে ভয়েস রেইজ করবে। এই তো গ্রামার। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি অন্তর্বর্তীরা করেছিল, এবং একটা সার্বভৌম পার্লামেন্টের ক্ষমতা রয়েছে সেটাকে রিভিউ করার এবং সেটাকে জাতীয় স্বার্থে প্রয়োজনে বাতিল করার। আপনি পার্লামেন্টে কি কখনো শুনেছেন যে সরকারি দল এটা রিভিউ করে এটা বাতিল করার কথা বলেছে, আর অথবা বিরোধী দল সেটা বাতিল করার জন্য ভয়েস শব্দ উচ্চারণ করেছে? নাই। এই ক্ষেত্রে ঐক্য আছে।
এবং বাংলাদেশের জনগণের পয়সায় এই প্রথম দেখলাম যে সংসদ ভবনের সামনে একটি দেশের স্বাধীনতার বার্ষিকী পালিত হলো, যে দেশটি কিনা প্যালেস্টাইনের মানুষকে হত্যায় মদদ দেয়, যে দেশটি কিনা ইরানের নেতা খামেনিকে হত্যা করে, যে দেশটি কিনা গুয়ান্তানামোতে একটা কারাগার স্থাপন করে ফ্যাসিবাদ নাৎসিবাদের চরম উদাহরণ সৃষ্টি করে। তো এই জায়গায় বিএনপি বা জামাত কি কুসুম কুসুম প্রেম উভয়ে কেউ কিন্তু এর বিরুদ্ধে কেউ বলে না। এমনকি বন্ধুত্ব এমনকি কিছু রয়েছে, এখানে কথা বলা যাবে না। তো এইভাবে তাদের যে শ্রেণী স্বার্থ, তাদের যে বিদেশি প্রভু ইত্যাদি ইত্যাদি যদি আমরা দেখি, অনেক জায়গায় আমরা কিন্তু কুসুম কুসুম প্রেমের উদাহরণ পাই, যেখানে কবি নীরব হয়ে যায়, এখানে কথা বলে না, কথা বলানো যায় না, বলতে গেলে বুকে বাঁধে। আমরা কিন্তু এই চিত্রগুলো দেখতে পাচ্ছি। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন জায়গাটি? ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ। আমরা যখন বিদেশিদের সাথে বাণিজ্য করতে যাব, আমাকে তখন সেই বাণিজ্য করতে যাওয়ার সময়, এই দেশে বিনিয়োগ বাড়ানোর সময় প্রভুর সঙ্গে কথা বলতে হবে। এই যে প্রভুর কাছে যে দাসত্ব লিখে দেওয়া, সেটা ভারতীয় প্রভু হোক, পাকিস্তানি প্রভু হোক বা মার্কিন প্রভু হোক, এই প্রভু কেন্দ্রিক রাজনীতির থেকে বেরোনোর জন্যই ছিল 24-এর অভ্যুত্থান। আমি সেই কথাটাই বলতে চাই। এবং সেখানেই এই আলোচনা যখন আসে ঠিক তখনই কিন্তু আবার আমাদের একটা আলোচনায় যেতে হয় যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে এক ধরনের চুক্তি যদি ইউএসের সাথে সই হয় তাহলে হয়তো তিনি টিকে যেতে পারতেন। সেই একটা আলোচনা কিন্তু যতবারই এই আলোচনায় যাই, উনি তো সারা জীবনই জুজুর ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন, ওনার নিজের দোষের দিকে উনি কখনো তাকান নাই, সেটাও বলতে হবে আমাদের। তাহলে নীলুফার চৌধুরী মনি বেশ কিছু পয়েন্ট তো দিলেন। হাসান তারিক চৌধুরী, আপনি আসলে আপনার জায়গা থেকে পরিষ্কার। হাসান তারিক চৌধুরী তার জায়গা থেকে যে পয়েন্ট দিতে পারেন, আমি আমার জায়গা থেকে সেই সব পয়েন্টগুলো নিয়ে কথা বলতে পারি না এই কারণ আমি অনেক কিছু হয়তো বা আমি অবলোকন করি যেটা চাইলেই বলা যায় না। হাসান তারিক চৌধুরী কথা বলেছেন, কথা বলার আগে এর আগের ইন্ট্রিম সরকারের উপদেষ্টা যখন বলেছিলেন ডিপ স্টেটের কথা, তখন উনি কি বলেছিলেন যে আছে, কিংবা কিচেন ক্যাবিনেটের কথা, তখন উনি কি বলেছিলেন, ওনার কি বলার আছে। এবং এই যে চুক্তির কথা বলছেন, চুক্তি কি বিএনপি সরকারের সময় চুক্তি হয়েছে? হয় না, কিন্তু আলোচনা করবার সুযোগ আছে কিনা, আলোচনা সরকারে থেকে অনেক কিছু, যে বললাম যে আমি তা বলতে পারি না, উনি যা বলতে পারেন। উনি এই রাষ্ট্রের বিরোধী, মানে একজন সাধারণ মানুষ অথবা বিরোধী দলের মতো কথা বলতেই পারেন, এটা তার অধিকার। বাট আমি সরকারে আছি, আমি কথা বলতে পারি না, কথাটাকে কাজে পরিণত করতে পারি। তো কাজে না পরিণত করতে গেলেও আমি কথা বলতে পারি না, কারণ আমি কাকে নালিশ করব? আমি তো নিজেই সরকারে আছি, কিন্তু যে জিনিসটা আমার থাকা অবস্থায় হয় নাই, সেটার দায়টা তো আমার না। কিন্তু সেই জায়গাটা যদি সেখানে কাজ করতে কোনো সিদ্ধান্ত নেবারটা যদি আসলে সেটাকে আমি সেইখানে কাজ করতে পারি। কতটুকু কাজ করব, কতটুকু করছি, এটা কিন্তু সময়ই বলে দিবে, মুখ দিয়ে বলে তো লাভ নেই। শুধু এটা নিয়ে কথা বলতে পারতো বিরোধী দল সংসদে, মহান জাতীয় সংসদে। বিরোধী দল কি রহস্যজনকভাবে চুপ, কথা বলছে না। তা এখন সরকার তো নিজে থেকে কথা বলবে না, সরকারকে বলাতে হলে বিরোধী দল দরকার। তো বিরোধী দল কেন কথা বলে না? কারণ ইন্ট্রিম সরকার বিরোধী দলেরই ছিল, যে এটা মনে করা হয় না, এটা এখন বোঝা যায়। বাংলাদেশের সচেতন নাগরিক বা মহল এটা বুঝে জানে, তাদের সময় কোনো সমস্যাই হয় নাই। যে সময়টা এখন তারা যারা বিরোধী দলে আছে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। এই যে আপনি কিছুক্ষণ আগে একজনের কথা বললেন যে যদি বিচার করা না হয় তাহলে তাদেরকেও থাকতে দেওয়া হবে। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে, কিন্তু 18 মাস তারা কেন বলতে পারে যে আবার যদি ছাত্ররা চায় অথবা এই ছাত্র নেতারা চায়, তাহলে সরকার অথবা ধরেন দেশে 24-এর মতো আরো একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে একটা কথা বলতে পারি, রেভলিউশন আপনার মিনিমাম 10 বছর, 15 বছর, 20 বছর পরে পরে হয়। এত তাড়াতাড়ি চাইলেই যে ছাত্ররা বিমুখ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে, সরকার চেঞ্জ হওয়ার পরও দেখেছে গুটি কয়েক চেতনাধারীদেরই জয় জয়কার হয়েছে, অন্যরা কিছুই পায় নাই।
তাদের চাইলেই যে এখন নামানো যাবে এত কিন্তু সস্তা না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের দুইজনকেই। আলোচনা যেখানে শেষ করতে চাই, সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ জানাবো। তবে একটি বিষয় দর্শক আপনাদেরকে বলতে চাই, যার যেই রকম সামর্থ্য আছে সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করুন, পরামর্শ দিন। এটা দুর্যোগ, এই দুর্যোগে আমরা সবাই সবাইকে সাহায্য করবো, এই প্রত্যাশা যেন আমাদের সবার মধ্যে থাকে, ইচ্ছেটাও যেন থাকে। বিদায় নিচ্ছি আজ, কালকে আবার একই সময় নতুন বাংলাদেশের আয়োজন দেখার আমন্ত্রণ সবাইকে।